আসসালামু আলাইকুম, স্বাগত এনএনটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি খাদিজা পপি। শুরুতেই সংবাদ শিরোনাম। মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে বান্দরবান জেলা জামাতে ইসলামী ও ছাত্র শিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। দুপুরে শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ। গণতন্ত্র শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র দূতাবাস। আইনজীবী সাইফুলের জানাজায় হাসনাত সারজিদ। ভারতের উদ্বেগ, বাংলাদেশের জবাব। হাজার কোটি টাকা দুর্নীতির পরও চাকরি যাবে না। আইনজীবী সাইফুলের খুনিদের কঠোর শাস্তি হবে, নাহিদ ইসলাম। স্বপদে ফিরলেন ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত। শিক্ষার্থীদের সংবর্ধনা। গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয়ে সভা। শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধিতে পুলিশের নজরদারি। ছাত্র শিবিরের নতুন কর্মসূচি। হারের জন্য ব্যাটিং এর ব্যর্থতাকে দায়ী করলেন মিরাজ। আইপিএল নিলামে কেন উপেক্ষিত সাকিব মুস্তাফিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপ মিশন। তাসকিনের স্পেশাল ম্যাচে ব্যাটিং বিষাদ। এবারে শুনবেন বিস্তারিত। মঙ্গলবার ২৬ নভেম্বর এশার নামাজ শেষে রাত ৮টায় জেলা কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের হাজারের অধিক নেতাকর্মী। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড় 0 পয়েন্টে এসে সমাবেশ করে বিক্ষুব্ধ জনতা। সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবানী ইসলামী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বদরুল হক, জেলা জজ কোর্টে জামে মসজিদের খতিব মুজিবুল হক এবং বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষে আসিফ ইকবাল। কক্সবাজার প্রতিনিধি রিয়াদ তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। চট্টগ্রাম আদালতে সরকারি পক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে বান্দরবান জেলার জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬ নভেম্বর এশা নামাজ শেষে রাত ৮টায় জেলা কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলার জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের হাজারের অধিক নেতাকর্মী। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ট্রাফিক মোড় 0 পয়েন্টে এসে সমাবেশ করে বিক্ষুব্ধ জনতা। সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বদরুল হক, জেলা জজ কোর্ট জামে মসজিদের খতিব মুজিবুল হক এবং বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষে আসিফ ইকবাল। এ সময় বাংলাদেশ থেকে ইসকন সংগঠনকে চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি জানায় বক্তারা। যারা আইনজীবী হত্যা করেছে তাদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বাংলাদেশের চট্টগ্রামের তরুণ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনা কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকায় একটি শোক ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে। সংগঠনটি তাদের প্রকৃতির শোককে শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য ব্যাখ্যা করেছে। ২৭ নভেম্বর দুপুর ২ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশের উদ্দেশ্য হল আলিফের মৃত্যুর পর সৃষ্ট পরিস্থিতিতে সম্প্রীতি বজায় রাখা এবং উগ্রবাদী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। এই ঘটনা ঘটে যখন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তার মুক্তির দাবিতে প্রতিবাদকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নিহত হন। ঘটনাটি দেশের আইন শৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক উত্তেজনার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে পুরো দেশের জনগণ এবং বিশেষ করে আইনজীবী সম্প্রদায় বিচলিত ও ক্ষুব্ধ হয়ে উঠেছেন। সমাবেশটিতে সাইফুল ইসলাম আলিফের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধে একযোগে প্রতিবাদের ডাক দেওয়া হবে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের গণতন্ত্র ও শাসন ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘোষণা করেছে এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ৪ দিনের সফরকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে। এই সফরটি বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সমর্থনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি তুলে ধরেছে। সফরটি নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি ক্যালি এফপে রড্রিগেজ এবং শ্রম বিষয়ক দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। সফরের অংশ হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন জনপ্রিয় মার্কিন ব্র্যান্ডের প্রতিনিধিরা, যারা বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে বৃহৎ পরিমাণে পণ্য ক্রয় করে থাকেন। বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার।
যুক্তরাষ্ট্র দূতাবাসের মতে শ্রমিক অধিকার চর্চা এবং শ্রম সংস্কার বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বাংলাদেশকে শ্রমিকদের স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠন এবং যৌথ দর কষাকষির অবস্থান শক্তিশালী করতে উৎসাহিত করেছে। পাশাপাশি বাংলাদেশের শ্রমিক ও তাদের পরিবারের উন্নয়নের জন্য সঠিক কর্মপরিবেশ ও জীবনযাপনের উপযোগী মজুরি নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘ সময়ের অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং তারা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের শ্রমিকদের অধিকারে উন্নয়ন এবং অর্থনৈতিক শক্তিশালীতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে। সাইফুল ইসলাম আলিফের মৃত্যু সত্যিই একটি দুঃখজনক অবস্থার সৃষ্টি করেছে। তার জানাজায় আইনজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অংশগ্রহণ একটি সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন। আইনজীবী নেতাদের দাবি অনুযায়ী সাইফুলের হত্যাকাণ্ড জড়িতদের গ্রেপ্তার করা এবং আইনের আওতায় আনা জরুরি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপস্থিতি এই ঘটনার প্রতি সচেতনতার একটি নিদর্শন। সাইফুল ইসলাম আলিফের পেশাদারী জীবনের বিষয়ে আরও তথ্য জানালেন বিষয়টি পরিষ্কার হবে যে তিনি আইনজীবী হিসেবে কতটা পরিচিত ছিলেন এবং তার মৃত্যু আইনি ব্যবস্থার জন্য কী ধরনের প্রভাব ফেলতে পারে। বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। প্রথম জানাজার পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যা মৃতের প্রতি মানুষের অনুভূতির প্রতিফলন করে। পাশাপাশি আইনজীবী সমিতির আদালত বর্জনের সিদ্ধান্ত এবং পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজনদেরকে আটক করার তথ্য এসব ঘটনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত সম্পন্ন করা হলে এবং দোষীদের আইনের আওতায় আনা হলে বিচারপ্রাপ্তির সুযোগ তৈরি হবে এবং আইনের প্রশাসন প্রতিষ্ঠিত হবে। সরকারি চাকরি আইন নিয়ে চলমান বিতর্ক আসলে সরকারের প্রশাসনিক কার্যক্রম এবং দুর্নীতির প্রতিরোধে বড় একটি চ্যালেঞ্জ তুলে ধরেছে। এই আইন, যেটি 2018 সালে প্রণয়ন করা হয়েছে, সেটিতে দুর্নীতি এবং অব্যবস্থাপনা বন্ধ করার উদ্দেশ্য ছিল। কিন্তু বিশেষজ্ঞদের মতে আইনটির কিছু ধারা, বিশেষত 41 এবং 42, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থার চেয়ে বরং দুর্নীতি উৎসাহিত করতে পারে। আইনের 41 ধারা অনুযায়ী সরকারি কর্মচারীর বিরুদ্ধে দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত কোনো অভিযোগের ফৌজদারি মামলা চলাকালে তাকে গ্রেপ্তার করতে হলে সরকারের পূর্বানুমতি নিতে হবে। এটি কর্মচারীদের জন্য একটি নিরাপদ পথ খুলে দেয়, যেখানে তারা তাদের অপরাধের জন্য নিষ্কৃতির সুযোগ খুঁজে পায়। এছাড়া আইনটির 42 ধারায় বলা হয়েছে, যদি কোনো সরকারি কর্মচারী 1 বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হন, তবেই তাকে চাকরিচ্যুত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। এর মানে হলো, যদি কোনো কর্মচারী 1 বছরের জন্য দণ্ডিত হন, তাহলে তিনি চাকরিতে বহাল থাকবেন এবং কার্যসঙ্গত দায়িত্ব পালনের জন্য ফিরে আসতে পারবেন। এটি একটি সমস্যা সৃষ্টি করে, কারণ এতে অপরাধিত কর্মচারীদের শাস্তির পরেও চাকরি রক্ষা করার সুযোগ রয়েছে, যা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস করতে পারে। জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া সঠিকভাবে উল্লেখ করেছেন যে সরকারি চাকরি আইনের এই দুর্বলতা সংশোধনের প্রয়োজন রয়েছে। তার কথায়, দুর্নীতির বিরুদ্ধে সম্মুখীন হতে এবং একটি কলুষমুক্ত প্রশাসন গঠনে আইনের ব্যবহার জরুরি, যা সত্যি সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকারের উচিত হবে এই বিতর্কিত ধারাগুলি পুনর্বিবেচনা করা এবং সুনিশ্চিত করা যে আইনগুলি কার্যকরভাবে দুর্নীতি রোধে সহায়ক হবে। গণমাধ্যম ও সুশীল সমাজের অব্যাহত তত্ত্বাবধানের মাধ্যমে প্রশাসনিক সংস্কার কার্যকরীভাবে করা সম্ভব হবে। সাম্প্রদায়িক সহিংসতা এবং আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনা দেশব্যাপী শান্তি ও সম্প্রীতি রক্ষার প্রয়োজনীয়তার তাৎক্ষণিক মনোযোগ আকর্ষণ করেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তার বক্তব্যের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এভাবে সাম্প্রদায়িক বিভাজন এবং সহিংসতার প্রতিবাদে উত্থাপিত বক্তব্যগুলো সমাজে সচেতনতা এবং সংহতি তৈরির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। সাক্ষী হয়ে ওঠেছে রাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী আইন প্রয়োগ এবং কারাদণ্ড নিশ্চিত করতে হবে, যেন নিরাপত্তা এবং সমৃদ্ধি বজায় থাকে। সাম্প্রদায়িক বিভেদ ও সহিংসতার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব। সতর্কতা এবং ধৈর্য সহকারে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা দেশের সামগ্রিক অগ্রগতির জন্য অপরিহার্য। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার স্বনামধন্য ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতকে নানা অভিযোগে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয় প্রতিষ্ঠানটিতে। এরই পরিপ্রেক্ষিতে 1 সেপ্টেম্বর খুরশিদুল জান্নাতের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্তে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে ওই কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঈদগাঁও শাখা ব্যবস্থাপক, উপজেলা শিক্ষা কর্মকর্তা। এরপর তদন্তে প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাতের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাননি গঠিত কমিটি। কক্সবাজার প্রতিনিধি রিয়াদ, তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার স্বনামধন্য ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাতকে নানা অভিযোগে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয় প্রতিষ্ঠানটিতে। এরই প্রেক্ষিতে 1 সেপ্টেম্বর খুরশিদুল জান্নাতের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর তদন্তে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাননি গঠিত কমিটি, যার কারণে সকল অভিযোগ থেকে প্রধান শিক্ষিকাকে অব্যাহতি দিয়েছেন তদন্ত কমিটি। এদিকে তদন্ত চলাকালীন বিগত 10 সেপ্টেম্বর প্রধান শিক্ষিকার কক্ষ এবং অফিস কক্ষ ভাঙচুর করা হয়, লুট করা হয় গুরুত্বপূর্ণ কাগজপত্র। এই ঘটনায় পরে তাৎক্ষণিক আরও একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই কমিটিও তদন্ত করে ঘটনার সাথে প্রধান শিক্ষিকার কোনো সম্পৃক্ততার প্রমাণ পাননি। 26 নভেম্বর মঙ্গলবার সকাল 10টায় প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাত বিদ্যালয়ে পৌঁছালেই প্রধান গেট থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে তাকে অফিসে নিয়ে আসেন। ধন্যবাদ। আমি আসলে অভিভূত হয়ে গেছি। আমার শিক্ষার্থীদের, প্রাক্তন বর্তমান এলাকার সুধী সমাবেশ, অভিভাবক সবার যেভাবে আমাকে গ্রহণ করেছে, আমাকে এখানে আনার জন্য তারা যেভাবে পরিকল্পনা নিয়েছে, তো আমি আসলে অভিভূত। আমি যে কয়দিন স্কুলের বাইরে ছিলাম, আমার প্রতিটা মুহূর্তে আমার স্কুলকে আমি মিস করেছি এবং আমার শিক্ষার্থীদের, আমার সহকর্মীদের, আমার যেখানে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ এখানেই কাটতো, আমি আসলে খুবই মিস করেছি। হয়েছিল কিছু স্বার্থন্বেষী মানুষ আমাদের ম্যামের নামে মিথ্যা অপবাদ এনে বিদ্যালয়ের নামে ভুলভাল কথা রটিয়ে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং ম্যামের নামে মিথ্যা অভিযোগ করছে, যার তদন্তের ভিত্তিতে আজকে গতকাল ম্যাম নির্দোষ প্রমাণিত হয়েছে। বর্তমানে স্কুলের প্রেজেন্ট স্টুডেন্ট হিসেবে আমাদের এটা অত্যন্ত ভালো লাগতেছে। আমাদের ম্যাম আমাদের মাঝে ফিরে আসছে, এটা আমাদের খুব ভালো লাগতেছে বর্তমানে। সেখানেই ফুলের সংবর্ধনা দেন। অবশেষে নানান কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে প্রধান শিক্ষিকা হিসেবে শপথে ফেরায় শুভাকাঙ্ক্ষীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। 2024-2025 শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতি চালু থাকবে কিনা সে বিষয়ে আলোচনা করতে শিক্ষা মন্ত্রণালয় একটি সভা ডেকেছে। সভাটি আগামী 27 নভেম্বর সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। অধ্যাপক এম আমিনুল ইসলাম সভায় সভাপতিত্ব করবেন এবং সংশ্লিষ্ট উপাচার্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। এদিকে গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের বাইরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একইভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও কৃষি গুচ্ছ থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষার আয়োজনের পরিকল্পনা করছে। বিষয়টি সঠিকভাবে নির্ধারণ করা হলে শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়া আরও সুসংগঠিত হতে পারে, যা তাদের পড়াশোনার জন্য একটি ভালো সুযোগ তৈরি করবে। প্রকাশ্যে সন্ত্রাসীদের তৎপরতা এবং তাদের কার্যকলাপ নিয়ে বর্তমান পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। সুব্রত বাইন ও পিচ্চি হেলালের মতো পুরনো শীর্ষ সন্ত্রাসীদের আবারও প্রকাশ্যে আসা এবং তাদের সঙ্গে নতুন করে সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিদ্যমান। এই সংকটজনক অবস্থায় সাধারণ মানুষের নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। সন্ত্রাসীদের হাতে মৃত্যু, চাঁদাবাজি এবং ভয়ভীতি সৃষ্টির ঘটনা সমাজে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর উপর চাপ সৃষ্টি করেছে। অবশ্যই সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উচিত সন্ত্রাসীদের গতিবিধির উপর নজর রাখার পাশাপাশি সচেতনতা কার্যক্রম পরিচালনা করা, যাতে মানুষ সন্ত্রাসীদের কার্যকলাপ সম্পর্কে অবগত সচেতন থাকে এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের লোকদের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য জনসাধারণকে উৎসাহিত করা উচিত, যাতে তারা যেন নিজের এলাকাকে সন্ত্রাসী কার্যকলাপ থেকে রক্ষা করতে পারে। বিস্তারিত জানাচ্ছেন অরুণী আক্তার। পুলিশের কর্মকর্তারাও বিষয়টিকে গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এবং যারা জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধী জগতে ফিরে যান তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন। সন্ত্রাসীদের কার্যকলাপ যাতে আরও বৃদ্ধি না পায় সেই জন্য স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে হবে। এছাড়া রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের ফলে যদি সন্ত্রাসীরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা থাকে তবে তা চিহ্নিত করা জরুরি। সমাজের প্রতিটি স্তরে মানুষকেও সচেতন হয়ে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটি সক্রিয় ভূমিকা রাখতে হবে, যাতে তারা ভয়ের পরিবেশ তৈরি করে আর্থিক কিংবা সামাজিক নিরাপত্তা বিনষ্ট করতে না পারে।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নতুন কর্মসূচি ঘোষণা করেছে, যা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসাবে। এই কর্মসূচির আওতায় রাষ্ট্রের সব বিভাগীয় শহরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি জুলাই গণহত্যার বিচারের দাবিতে পরিচালিত হচ্ছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম মঙ্গলবার ২৬ নভেম্বর এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং দেশের ছাত্র সমাজকে এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে দেশের পরিস্থিতি সম্পর্কে তিনি এক স্ট্যাটাসে মন্তব্য করেছেন, যেখানে তিনি দেশের মানুষের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। তিনি চট্টগ্রামের ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং শান্তি বজায় রাখার জন্য সকলকে ধৈর্য ধারণ করার উদ্দীত করেছেন। মঞ্জুরুল ইসলাম উল্লেখ করেছেন যে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ সব সময় সম্প্রীতি বজায় রেখে চলেছেন এবং সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তিনি সকলকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। এবারে খেলার সংবাদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বক্তব্য থেকে স্পষ্ট যে তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ের ব্যর্থতার কারণে পরাজয়ের সম্মুখীন হয়েছেন। টেস্ট ম্যাচে টাইগারদের ২০১ রানের বড় ব্যবধানে পরাজয়ের প্রধান কারণ হিসেবে তিনি ব্যাটিংয়ের অক্ষমতাকে উল্লেখ করেছেন। মিরাজ বলেন, দলের বোলিং নৈপুণ্য সন্তোষজনক ছিল। বিশেষ করে তাসকিন আহমেদের ৬ উইকেট নিয়ে দারুণ পারফর্ম করেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজের কারণে একটি বড় পার্টনারশিপ দলের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছিল। বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। তিনি পরবর্তী ম্যাচে নিজেদের উন্নতি এবং শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতি আস্থা দেখিয়েছেন। দলের মধ্যে আলোচনা করে ব্যাটিংয়ের উন্নতির ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি তিনি বোলিং আক্রমণেও দক্ষতা নিয়ে কথা বলেছেন। মিরাজের মতে তারা নিশ্চিতভাবে পরের ম্যাচ ভালো করার জন্য প্রস্তুত থাকবে এবং কিভাবে সফল হতে পারে সে বিষয়ে প্রচেষ্টা চালাবে। এই বক্তব্য মিরাজের নেতৃত্বের প্রতি একটি ইতিবাচক মনোভাব ফুটে উঠেছে, যা দলটির অন্তর্দৃষ্টি এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে সহায়ক হতে পারে। বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল নিলাম থেকে বাদ পড়ার যে কারণগুলো তুলে ধরা হয়েছে তা সত্যিই মনোযোগ আকর্ষণকারী। প্রথমত, নিলামে ক্রমিক নম্বর পিছিয়ে থাকা বাংলাদেশিদের ক্রিকেটারদের সুযোগের অভাব ছিল, যা তাদের দল পাওয়ার সম্ভাবনাকে কমিয়ে দিয়েছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের মতো খেলোয়াড়দের নামের অবস্থান দ্রুত নিলামের জন্য একেবারে নিচের দিকে ছিল। এর ফলে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যখন তারা মূল লক্ষ্যগুলোর মধ্যে অস্তিত্ব মিলিয়েছিল। এরপর অর্থের বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফ্র্যাঞ্চাইজিরা আগে থেকে বড় অঙ্কের অর্থ খরচ করে ফেলায় মোস্তাফিজ বা অন্য কোনো বাংলাদেশি খেলোয়াড়ের প্রতি তাদের আগ্রহ দুর্বল হয়ে যায়। মোস্তাফিজের ভিত্তিমূল্য এবং বিদেশি খেলোয়াড়দের কোটাও এই কারণে সমস্যার হয়ে পড়েছিল। বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। বাংলাদেশ দলের আন্তর্জাতিক খেলার শিডিউলও একটি বড় সমস্যা। কিছু তাৎক্ষণিক আন্তর্জাতিক সিরিজের কারণে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য আইপিএলে পূর্ণ সাধারণ সময় থাকতে না পারার বিষয়টি কিছুটা অব্যাহত থাকে। এই সমস্যাটি আগের বছরের ইভেন্টেও দেখা গেছে, যখন মোস্তাফিজ আইপিএল এর মাঝপথে জাতীয় দলে ফিরে আসতে বাধ্য হন। সব মিলিয়ে বাংলাদেশি খেলোয়াড়দের নির্ভরযোগ্যতা কমে যাওয়ার পেছনে নানা কারণ কাজ করছে। এর ফলে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের জন্য যে হতাশা তৈরি হয়েছে তা অব্যাহত থাকবে এবং এই খারাপ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য চলমান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার টিকিট পাওয়ার জন্য। সিরিজের প্রথম ওয়ানডের আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বক্তব্যে কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। জ্যোতি বলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে তারা পূর্ণ শক্তির খেলার চেষ্টা করবে এবং তাদের শতভাগ ক্ষমতা প্রয়োগ করে ম্যাচটি জিতে নিতে চায়। তিনি মার্ক করেছেন যে র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ড বাংলাদেশের নিচে থাকলেও তারা কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নন। বাংলাদেশের বাড়ির মাঠে খেলার সুবিধার কাজে লাগানোর আশা করেন জ্যোতি। বিস্তারিত জানছেন অরণি আক্তার। বাংলাদেশ নারী দল সাম্প্রতিক সময়ে ভালো ফলাফল করতে পারছে না, বিশেষ করে অস্ট্রেলিয়ার কাছ থেকে হোয়াইট ওয়াশ হওয়ার পর। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেন অধিনায়ক। সার্বিকভাবে এই সিরিজটি বাংলাদেশের নারী ক্রিকেট দলের সামনে ধারাবাহিকতা এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধারের সুযোগ। আইসিসি ওয়ানডে সুপার লিগের গুরুত্ব ৬ ম্যাচের মধ্যে কেবল একটি সিরিজে সফল হতে পারলে তাদের বিশ্বকাপের জন্য প্রস্তুতি আরও মজবুত হবে।
বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আয়ারল্যান্ডের গ্যাবি লুইসের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা মাঠের বাইরে ফুটে উঠেছে। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ এটি বাংলাদেশের জন্য বিশ্বকাপে সরাসরি প্রবেশের পথ প্রশস্ত করবে। বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুই দলের প্রস্তুতি নিয়েছে এই সিরিজে নিজেদের সেরা ক্রিকেটারদের নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। আশা করা হচ্ছে দর্শকদের সামনে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ উপহার দিতে পারবেন তারা। ক্রিকেট প্রেমীদের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত, যেখানে তারা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের উন্নতি ও উজ্জ্বল ভবিষ্যৎ দেখার সুযোগ পাবে। আজকের ম্যাচটিকে কেন্দ্র করে উন্মাদনা ব্যাপক। মাঠে আসা সমর্থকরা প্রত্যাশা করছেন একটি রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ক্রিকেটের দারুণ লড়াই। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি একটি বিশেষ ম্যাচ, যেখানে তারা প্রথম ইনিংসে 181 রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা করেছে। দ্বিতীয় ইনিংসে আবারও একইভাবে ইনিংস ঘোষণা করে দিয়েছেন তারা। যদিও এবারে খেলার পন্থা অনেক প্রশ্ন জাগিয়েছে, তবে বাংলাদেশের দলের উদ্দেশ্য ছিল সম্ভবত তাদের হতাশা কমানোর চেষ্টা। টেস্ট ম্যাচের পঞ্চম দিনে বাংলাদেশের 201 রানে হারতে হয়েছে, যেখানে তাদের 334 রানের লক্ষ্য তাড়ায় নেমে 9 উইকেটে 132 রান করে ইনিংস ঘোষণা করা হয়। এই ম্যাচের পর দলটির কর্মকর্তাদের এবং সমর্থকদের প্রত্যাশাকে তারা সরাসরি হতাশ করেনি। বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। তাসকিন আহমেদের বোলিং পারফরমেন্স ছিল উল্লেখযোগ্য। তিনি প্রথমবারের মতো 5 উইকেট তুলে নিয়েছিলেন এবং এই অর্জন তাকে অনেকটা তৃপ্তি দিয়েছিলেন। যদিও দলের ব্যাটিং ব্যর্থতা তার এই সফলতার অনুভূতি ম্লান করেছেন। তাসকিন বলেছিলেন, এটি আমাদের জন্য খুবই স্পেশাল, তবে আমার দলের ব্যাটিং নিয়ে হতাশায় ভুগছি। বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এখন গুরুত্বপূর্ণ সময়। তারা দ্রুত নিজেদের ঘুরে দাঁড়াতে চাইবে, কারণ আগামী 30 নভেম্বর সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে জ্যামাইকার কিস্টন সাবিনা পার্কে। এটি বাংলাদেশ জন্য একটি সুযোগ হবে নিজেদের ক্ষমতা প্রমাণ করা এবং সিরিজে স্বচ্ছন্দ হতে। এই ছিল রাতের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।